প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি হরমা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। কলেজ বন্ধ থাকলেও আমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা বেশ উপকৃত হচ্ছ। আর আজকের ক্লাসটি মূলত অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য। হিসাব বিজ্ঞান নীতিমালার যে কোর্স রয়েছে সেই কোর্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনুপাত বিশ্লেষণ। যদিও এই অধ্যায়টি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বা প্রায় সময় দেখা যায় এই অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে। তো সেই জন্য এই অনুপাত বিশ্লেষণ থেকে কিছু সমস্যা আমরা আলোচনা করব, গাণিতিক সমস্যা নিয়ে। সেই সমস্যাগুলো তোমরা দেখবে এবং সেগুলো বাসায় যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পারবে। আর এই ক্লাসগুলো বুঝতে গিয়ে যদি কোথাও সমস্যা হয়, অবশ্যই আমাদের সাথে তোমাদের সমস্যার কথাগুলো শেয়ার করবে। যখন এই ক্লাসটি ফেসবুকে আপলোড করা হবে অথবা মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে, তখন কিন্তু তুমি তোমার সমস্যার কথা আমাদেরকে জানাতে পারো। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরমা কলেজ, মুন্সিগঞ্জ। তো আগে বলেছিলাম আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা একটি প্রবলেম স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই প্রবলেমটি নিয়ে আলোচনা করা হবে এবং সেই প্রবলেমের যে সলিউশনটা সেই সলিউশনটাও তোমাদের মাঝে উপস্থাপন করা হবে। A company has the following current assets and liabilities. এখানে অ্যাসেটস এবং লায়াবিলিটিস গুলো দেওয়া রয়েছে। তো প্রশ্ন পড়ে বুঝতে হবে কোনগুলো অ্যাসেট আর কোনগুলো লায়াবিলিটিস। ইনভেন্টরি 1,50,000, ক্যাশ 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, ব্যাংক ওভারড্রাফট 15,000, অ্যাকাউন্টস পেয়েবল 40,000, প্রিপেইড এক্সপেন্স 10,000, accrued salaries 20,000. During the year, sales were টাকা 8 lakh and purchase were টাকা 4,50,000. Determine the following ratios. এই নিম্নোক্ত যে রেশিওগুলো সেই রেশিওগুলো নির্ণয় করতে হবে। নাম্বার 1 রেশিও, যেটা নির্ণয় করতে হবে কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল রেশিও। তাহলে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আইডেন্টিফাই করে নিতে হবে কোনগুলো অ্যাসেটস আর কোনগুলো লায়াবিলিটিস। তো আমরা একটু দেখে নেই। এই ইনভেন্টরি 1,50,000 এটা হচ্ছে অ্যাসেট, ক্যাশ 20,000 এটাও অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 এটাও অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট 15,000 এটা হচ্ছে লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল 40,000 এটাও লায়াবিলিটিস, প্রিপেইড এক্সপেন্স 10,000 এটা হচ্ছে অ্যাসেট, একুইড স্যালারিজ বকেয়া বেতন এটা হচ্ছে লায়াবিলিটিস, ডিউরিং দ্য সেলস এটা হচ্ছে আমাদের প্রশ্নের বাহিরে অতিরিক্ত যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে সেলস হচ্ছে 8 লাখ টাকা আর হচ্ছে পারচেজ হচ্ছে 4,50,000। এখন আমাদের প্রথম যে রেশিও সেই রেশিওটি নির্ণয় করতে হবে। তো এই অধ্যায়ের যেই রেশিওগুলো রয়েছে সেই রেশিওগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর যে সূত্র সেটি হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তোমরা যারা ইন্টারমিডিয়েটে বিজনেস স্টাডিজ এর ব্যাকগ্রাউন্ড ছিল তারা কিন্তু এই রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ এটা পড়ে এসেছো। তাদের জন্য আজকের এই কোর্সটি বেশ সহজ হবে। তবে যারা অন্য গ্রুপ থেকে এসেছো, বিশেষ করে সায়েন্স অথবা আর্টস থেকে যারা মাইগ্রেট করে বিজনেস স্টাডিজে এসেছো, তারা কিন্তু এটা তাদের কাছে একেবারে নতুন। তো তারা আগে সূত্রটা ভালোভাবে শিখবে। কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট যেটা আমি বলেছিলাম ইনভেন্টরি প্লাস ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস প্রিপেইড এক্সপেন্স, এটি হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, তারপর হচ্ছে একুইড এক্সপেন্সেস বকেয়া খরচ এগুলো। প্রশ্নে আমাদের যেই
অ্যামাউন্ট গুলো আছে আমরা এখন শুধু সেই অ্যামাউন্ট গুলো লিখবো। দেখে নেই, ইনভেন্টরি হচ্ছে 1,50,000, ক্যাশ হচ্ছে 20,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 50,000, প্রিপেইড এক্সপেন্স হচ্ছে 10,000। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই অ্যামাউন্ট গুলো বসিয়ে দেবো। ইনভেন্টরি 1,50,000, ক্যাশ হচ্ছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 50,000, প্রিপেইড এক্সপেন্স হচ্ছে 10,000। একইভাবে আবার অ্যাকাউন্ট পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট এবং একুইড এক্সপেন্স। তো ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 15,000, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 40,000, আর একুইড স্যালারিজ হচ্ছে 20,000। এগুলো আমরা এখানে লিখবো। অথবা তোমরা যদি চাও এগুলো এই জায়গায় না লিখে সাইডে অর্থাৎ খসড়া করেও টোটাল কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস সেগুলো ডান পাশে লিখে খসড়া করে লিখতে পারো, তারপরে অ্যামাউন্টটা এখানে লিখে দিতে পারো। অর্থাৎ কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1,50,000, 20,000, 50,000 এবং 10,000 যোগ করলে মোট কারেন্ট লায়াবিলিটিস অ্যাসেটের পরিমাণ হবে 2,30,000। একইভাবে অ্যাকাউন্ট পেয়েবল, তারপর হচ্ছে ব্যাংক ওভারড্রাফট এবং একুইড এক্সপেন্স অর্থাৎ 40,000, 15,000 এবং 20,000 যোগ করলে হবে 75,000 টাকা। এবার 2,30,000 কে যদি 75,000 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 3.066 এরকম আসে। তো তোমরা 3.07 লিখলেও হবে। is to 1, কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 1:1, এই জন্য আমরা এখানে 3 তারপরে 1 দিয়ে দিব কারেন্ট রেশিওর ক্ষেত্রে। তো এইভাবে আমরা কারেন্ট রেশিওটা নির্ণয় করব। তো পরের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিওর যে সূত্র সেটি হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে বাদ যাবে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স। একইভাবে কারেন্ট লায়াবিলিটিস থেকে বাদ যাবে ব্যাংক ওভারড্রাফট। তো আগের যেই প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু আমরা কারেন্ট অ্যাসেটের পরিমাণ নির্ণয় করেছিলাম। কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 2,30,000 টাকা আর কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণ হচ্ছে 75,000 টাকা। এখন আমরা এই মানটা এখানে লিখব। কারেন্ট অ্যাসেট হচ্ছে 2,30,000 টাকা আর কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণ হচ্ছে 75,000 টাকা। বাদ দিতে হবে ইনভেন্টরি। তো ইনভেন্টরির পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা আর প্রিপেইড এক্সপেন্স প্রশ্ন দেওয়া রয়েছে 10,000 টাকা। এবার 2,30,000 থেকে যদি 1,50,000 এবং 10,000 অর্থাৎ 2,30,000 থেকে যদি 1,60,000 টাকা মাইনাস করি বিয়োগফল হবে 70,000 টাকা। একইভাবে 75,000 টাকা থেকে যদি 15,000 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 60,000 টাকা। এবার 70,000 কে যদি 60,000 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 1.166 এরকম আসে। তো তোমরা এতগুলো সংখ্যা লেখা যায় না, সংক্ষেপে আমরা 1.17:1 অর্থাৎ এসিড টেস্ট রেশিওর যে আদর্শ মান সেই অনুযায়ী আমাদের ইস্টু দিয়ে 1 দিয়ে দিতে হবে। যে রেজাল্টে বের হবে সেই রেজাল্টের সাথে আমরা ইস্টু 1 দিব। 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটি ছিল সেটি হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও নির্ণয় করতে বলা হয়েছে। আমরা অ্যাসিড টেস্ট রেশিও বের করলাম। 3 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও বের করার যে সূত্র সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এই প্রশ্নে আমাদের যদি দেখি তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ দেওয়া নেই, আর ইনভেন্টরি বলতে একটা ইনভেন্টরি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 1,50,000 টাকা। যদি আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না থাকে সেক্ষেত্রে সেলসটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর পরিবর্তে লিখব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ হবে সেলস এর পরিমাণ 8 লাখ টাকা, আর এভারেজ ইনভেন্টরি যেহেতু একটা ইনভেন্টরি সেই জন্য এই এভারেজ ইনভেন্টরিতে আমরা 1,50,000 টাকাই পুরোপুরি লিখে দিব। এবার 8 লাখকে যদি 1,50,000 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 5.33 টাইমস। আমাদের যে টার্নওভার রেশিও গুলো সেগুলো কিন্তু ইস্টু দ্বারা প্রকাশ করা হয় না। আমাদের এই অনুপাত বিশ্লেষণের মধ্যে কখনো ইস্টু দিয়ে প্রকাশ করা হবে, কখনো পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হবে, কখনো টাইমস দিয়ে প্রকাশ করা হবে।
তো তোমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ইনভেন্টরি টার্নওভার রেশিও সেটাকে টাইমস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে যেই ফলাফলটি বের হবে সেই ফলাফলের পরে তোমরা অবশ্যই টাইমস লিখবে। এখানে যদি ইস টু দাও তাহলে কিন্তু ভুল হবে, আবার যদি পার্সেন্টেজ দাও সেটাও কিন্তু ভুল হবে। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিওর যে সূত্র সেটি হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ক্রেডিট সেলস যেটা আমরা দেখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড এর পরিবর্তে আমরা ক্রেডিট সেলস এর পরিমাণ লিখেছিলাম 8 লাখ টাকা, সেই 8 লাখ টাকাই এখানে বসবে। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এই প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল এর পরিমাণ একটাই দেওয়া রয়েছে, সেটি হচ্ছে 50,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, সুতরাং আমাদের এই জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকাই লিখতে হবে। এবার 8 লাখকে যদি 50,000 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 16 টাইমস। আমি আগে বলেছিলাম যে টার্নওভার রেশিও গুলোকে টাইমস দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং এই জায়গায়ও কি করতে হবে, ফলাফল থেকে টাইমস দ্বারা প্রকাশ করতে হবে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিওর যে সূত্র সেটি হচ্ছে ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। ক্রেডিট পারচেজ কে যদি অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফল হবে সেটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। ক্রেডিট পারচেজ আমাদের প্রশ্নে একেবারে লাস্টের দিকে, তোমরা যদি খেয়াল করো, আমি প্রশ্নে আবার ফেরত যাচ্ছি বোঝার সুবিধার জন্য। এই জায়গায় আমরা একটু খেয়াল করি, পারচেজ লেখা ছিল 4,50,000 টাকা, তাহলে এই 4,50,000 টাকা লিখবো, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 40,000। আমরা এই দুটো মান দেখে নিলাম বোঝার সুবিধার জন্য। ক্রেডিট পারচেজের পরিমাণ 4,50,000 টাকা আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 40,000 টাকা। এবার আমরা 4,50,000 কে 40,000 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 11.25 টাইমস। আবার বললাম যে টার্নওভার রেশিও গুলোকে টাইমস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এই প্রশ্নে 5টি রেশিওর কথা বলা হয়েছে, সেই 5টি রেশিও আমরা বের করলাম। তোমরা এটা বাসায় আবার প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজেই শিখতে পারবে। এই প্রবলেমটি যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি প্রবলেম হোমওয়ার্ক হিসেবে থাকবে, সেটি বাসায় করার চেষ্টা করবে। হোমওয়ার্ক পার্টিকুলার্স 2টি সালের হোমওয়ার্ক দেওয়া রয়েছে, 2014 সাল এবং 2015 সালের। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপর অ্যাকাউন্টস পেয়েবল, কমন স্টক, রিটার্ন আর্নিং। ফ্লোরার্স 2014 income statement included net sales of টাকা 1 lakh, cost of goods sold টাকা 60,000 and net income 15,000. In this section, compute the following ratios for 2014. 2014 সালের নিম্নোক্ত রেশিও গুলো নির্ণয় করতে হবে। 1 নাম্বার রেশিও কারেন্ট রেশিও, যেটা আমরা একটু আগে দেখলাম। 2 নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এবং 3 নাম্বার হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। এই তিনটাই কিন্তু আমরা প্রিভিয়াস অঙ্কে দেখেছিলাম, সেটি কিভাবে করতে হয় সেটা তোমরা শিখতে পারলে এটাও করতে পারবে। তারপর হচ্ছে প্রফিট মার্জিন রেশিও এবং আর্নিং পার শেয়ার। এই দুটি প্রবলেম তোমাদের কাছে নতুন, তবে এই দুটি প্রবলেম তোমরা বইয়ে দেখবে, তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে শেয়ার করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক বা প্রবলেম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল যে পরীক্ষা হবে, পাবলিক পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু আসে। তো পরীক্ষার জন্য এই দুটো প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। তোমরা এটি বাসায় করবে, সমাধান করবে, আর সমাধান করতে গিয়ে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো আল্লাহ হাফেজ।